প্রেমে ব্যর্থতা আসে, সবসময় নিজেদের ভুলে এমনও নাও হতে পারে। পূর্বপুরুষের কৃতকর্ম আর সামাজিক নির্মাণ গভীর প্রেমকে ভেঙে তছনছ করে দেয়। ব্যর্থতার দুঃখ আর অপমান ঘিরে ধরে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এক হৃদয় ছোঁয়া গল্প, ব্যর্থ প্রেমিক। আহত বাঘ যেমন নিজের ক্ষতস্থানটা বারবার চাটে, সেই রকমই মণিময় তার দুঃখগুলোকে ভালোবাসে। কখনো একলা হয়ে পড়লেই সে তার নিজের দুঃখগুলোকে আদর করে। সন্ধ্যে 6:30। অফিস থেকে বেরিয়ে এসে মণিময় দাঁড়িয়ে আছে মনুমেন্টের কাছে। এরপর সে কোথায় যাবে জানে না। এই জায়গাটা থেকে অনেক রকম বাস ছাড়ে, মিনি বাস দাঁড়ায়, শেয়ারের ট্যাক্সিও পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে কলকাতার যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। কিন্তু মণিময় মনস্থির করতে পারছে না। পরপর 2টি সিগারেট সে শেষ করল। প্রায় প্রত্যেক দিনই অফিস থেকে বেরিয়ে মণিময়ের এরকম হয়। কোথায় সে এখন যাবে? মণিময়ের একটা বাড়ি আছে, সেখানে মা বাবা, 2 ভাই 3 বোন, বেশ বড় সংসার। মণিময়ের আছে নিজস্ব একটা ঘর। তাদের বাড়িতেও বিশেষ অশান্তি নেই, সব সময় বেশ একটা হইচই ভাব। মণিময় তো অন্য আর সবার মতন বাড়িও ফিরে যেতে পারে। স্নান করে জল খাবার খাবে, তারপর একটা বই নিয়ে বসবে, কিংবা রেডিও শুনবে, কিংবা গল্পে মেতে যাবে, যা সবাই করে। আবার সে তো একটা সিনেমাও দেখতে পারে। একা যেতে না পারে, সঙ্গীরও অভাব নেই। তার বোনেরা প্রায়ই তাকে সিনেমা দেখাবার জন্য আবদার করে। তাদের পাড়াতেই থাকে বাসবী, তার মেজ বোনের বান্ধবী। বাসবী প্রায় আসে তাদের বাড়িতে এবং মণিময়ের দিকে এমনভাবে তাকায় যে বোঝা যায় মণিময়ের প্রতি তার একটা মুগ্ধতার ভাব আছে। বাসবীকে তো দেখতে সবাই ভালোই বলে। মেয়েটি পড়াশুনোতেও ভালো। এবছর থেকে রিসার্চ করছে কেমিস্ট্রিতে। এই বাসবীর সঙ্গে মণিময় কি প্রেম করে সন্ধেগুলো কাটাতে পারে না? একদিন তো মণিময় তাদের বাড়ির ছাদের আলসের কাছে দাঁড়িয়ে বাসবীকে বলেছিল, তোমার হাতের আঙুলগুলো খুব সুন্দর। এরপর আরও তো অনেক কিছু বলার থাকে। মণিময় একেবারে নির্বান্ধবও নয়। তার বেশ কয়েকজন কলেজ জীবনের বন্ধু ছড়িয়ে আছে কলকাতার নানা প্রান্তে। তাদের অনেকের বাড়িতে এ সময় গেলে আড্ডা দেওয়া যায়। মণিময় সেরকম কোনো জায়গাতেই গেল না। সে একটা মিনি বাস ধরে চলে এলো নিউ আলিপুরে। পেট্রোল পাম্পের কাছে নেমে হাঁটতে লাগলো মন্থরভাবে, যেন এখনও সে জানে না কোথায় যাবে। মিনিট 7 হাঁটার পর সে একটা 4তলা ফ্ল্যাট বাড়ির সামনে থমকে দাঁড়ালো। সন্ধে এখন গাঢ় হয়ে আসছে, কিন্তু আকাশে একটাও তারা নেই। ওপরে তাকালে দেখা যায় গর্ভিনী মেঘ। ফ্ল্যাট বাড়িটার সব ঘরেই আলো জ্বলছে, বেশ পরিচ্ছন্ন, ঝকঝকে চেহারার বাড়ি। মণিময় একটুক্ষণ দ্বিধা করে তারপর বাড়িটার ভেতরে ঢুকলো। সিঁড়ি দিয়ে উঠে এলো 4তলায়। বেশ খাড়া খাড়া সিঁড়ি। 4তলায় উঠতেই হাঁপিয়ে যেতে হয়। মণিময় একটুক্ষণ দাঁড়িয়ে দম নিল। দুপাশে 2 ফ্ল্যাট, একই রকম দরজা, একই রকম কলিং বেল, তবে 2টি আলাদা নাম লেখা। মণিময় ডান দিকের দরজার সামনে এসে বেল টিপল। সামান্য একটুক্ষণ অপেক্ষা করতে হলো। দরজা খুলে দিল একটা বাচ্চা চাকর। দরজা থেকেই বসবার ঘরটা দেখা যায়। সুন্দর সোফা সেট দিয়ে সাজানো। একটা সোফার ওপর পা মুড়ে বসে আছে অনিতা, হাতে একটা পাতলা বই।
সে কৌতূহলে তাকিয়ে আছে দরজার দিকেই। মণিময় সরু করিডোরটা পেরিয়ে বসবার ঘরে চলে এলো। অনিতা উঠে দাঁড়ালো না, কোনো কথা বলল না, শুধু চেয়ে আছে তার দিকে। মণিময় জিজ্ঞেস করল, ভালো আছো? অনিতা ঘাড় হেরিয়ে জানালো, হ্যাঁ। মণিময় জানে অনিতা নিজে থেকে তাকে বসতে বলবে না, সে শুধু শান্তভাবে চেয়েই থাকবে একদৃষ্টে। মণিময় নিজেই বসল। ফ্ল্যাটটা ফাঁকা এবং নিঃশব্দ। সেই নৈশব্দ অনুভব করে মণিময় আবার জিজ্ঞেস করল, অরূপ বাড়ি নেই? অনিতা বলল, না। অনিতার ভুরু সামান্য কুঁচকে এসেছে। মণিময় খুব ভালো করেই জানে অরূপ এ সময় বাড়ি থাকে না। অরূপ একটি বিদেশি বিমান কোম্পানিতে কাজ করে। তাকে সপ্তাহে 3 দিন এই সময় এয়ারপোর্টে থাকতে হয়। বাড়ি ফিরতে রাত 10টা তো বাজবেই। হাতের বইটা নামিয়ে রাখল অনিতা। পাতলা চটে বই, আকাশি রঙের মলাট। মণিময় লক্ষ্য করে দেখল ওটা একটা কবিতার বই। একলা সন্ধেবেলা অনিতা একটা কবিতার বই পড়ছিল। অনিতাকে এসব মানায়। অন্য মেয়েরা এ সময় সিনেমার পত্রিকার পাতা উল্টায় কিংবা পাশের ফ্ল্যাটের মেয়েদের সঙ্গে গল্প করতে যায়, কিন্তু অনিতার রুচি অত্যন্ত সূক্ষ্ম। কবিতা কিংবা গানে সে মগ্ন হয়ে থাকতে পারে। মণিময় বলল, অরূপ একদিন আসতে বলেছিল, তাই এলাম। কথাটা একদম মিথ্যে নয়, অথচ সত্যি তা নয়, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। অরূপ একদিন মণিময়কে আসতে বলেছিল ঠিকই। অরূপ আর অনিতার সঙ্গে মণিময়ের একদিন নিউ মার্কেটের কাছে দেখা। অরূপের সঙ্গে মণিময়ের মোটামুটি পরিচয় আছে। দ্বার ভাঙা বিল্ডিংয়ের ছাদের হলে তাদের একই সঙ্গে পরীক্ষার সিট পড়েছিল। অনিতার কিছু ব্যস্ততা ছিল বলে সেদিন নিউ মার্কেটের সামনে অরূপ বেশিক্ষণ কথা বলতে পারেনি মণিময়ের সঙ্গে। সে বলেছিল, একদিন এসো না, আমাদের বাড়িতে গল্প করা যাবে। এটা নিতান্ত কথার কথা। এরকম নিমন্ত্রণে হঠাৎ কেউ কারোর বাড়িতে এসে উপস্থিত হয় না। তাও বেছে বেছে মণিময় ঠিক এমন সময়েই এসেছে যখন অরূপ বাড়িতে থাকে না। অনিতা এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তুমি চা খাবে? মণিময় বলল, খেতে পারি। বাড়িতে নিশ্চয়ই রান্নার লোক আছে। অনিতা তো সেখান থেকেই জোরে চায়ের কথা বলে দিতে পারত। তা বলল না, নিজেই চলে গেল। তারপর অনেকক্ষণ আর এলো না। খানিক বাদে বাচ্চা চাকর এসে চা দিয়ে গেল। তবু অনিতা দেখা নেই। মণিময় একটু হাসল। অনিতা বুঝতে দিতে চায় যে মণিময় এখানে অবাঞ্ছিত। অতিথিকে একলা বসিয়ে রেখে নিজে অন্য জায়গায় থাকার মতন অভদ্র তো অনিতা নয়। সে ইচ্ছে করেই মণিময়কে এরকম অপমান করল। আর কোথাও কেউ মণিময়কে এরকম অবহেলা বা অপমান করে না। তার স্বাস্থ্য ভালো, চেহারা সুন্দর, এককালে খুব নাম করা ছাত্র ছিল। এখনও সে অরূপের চেয়ে কিছু খারাপ চাকরি করে না। সে কথাবার্তাও ভালো বলতে পারে, কোথাও অযথা বকবক করে অন্যদের বিরক্তি সৃষ্টি করে না। অন্য অনেক জায়গাতেই সন্ধেবেলা মণিময় খাতির পেতে পারত, কিন্তু তবু সে এখানে ইচ্ছে করে অপমান সহ্য করতে এসেছে। একটু পরে অনিতা এসে জিজ্ঞেস করল, তোমায় চা দিয়েছে? তুমি ভালো আছো অনিতা? অনিতা এবার স্পষ্টত বিরক্ত হয়ে উঠল। ঝঙ্কার দিয়ে বলল, তুমি বারবার এই কথাটা জিজ্ঞেস করো কেন বলো তো? হ্যাঁ, আমি ভালো আছি, নিশ্চয়ই ভালো আছি। খারাপ থাকবো কেন? তুমি কি চাও আমি খারাপ থাকি? মণিময় শুকনো গলায় বলল,
না, আমি তা চাই না, সত্যি চাই না। মণিদা, আমাকে এখন একটু বেরোতে হবে। কোথায় যাবে? চলো আমি তোমাকে পৌঁছে দিই। না, আমি যাব নিচের ফ্ল্যাটে। টেলিভিশনে 8টার সময় একটা ভালো প্রোগ্রাম আছে, সেটা দেখব। টেলিভিশনের প্রোগ্রাম? সেটা না দেখলে হয় না আজ? আমি ওদের বলে রেখেছি, আমি না গেলে ওরা ডাকতে আসবে। মণিময় বুঝতে পারে এটা একটা অতি সামান্য ছুতো। অনিতা তাকে চলে যেতে বলছে, এর থেকে ভদ্র ভাষা আর কি হতে পারে? অনিতা কি তার সামনে বসতে ভয় পায়, না বিরক্ত হয়? কিন্তু মণিময়ও এর চেয়ে বেশি অভদ্র হতে পারে না। এ কথা বলার পর মণিময়ই বা আর কী করে বসে থাকবে? এক্ষুনি তার চলে যাওয়া উচিত। সে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই, বরং একটা পাতলা চাপা হাসি। সে তো এরকম পাওয়ার আশা করেই এসেছিল। সে জানত অনিতা ঠিক এরকম ব্যবহার করবে। মণিময় বলল, অরূপের সঙ্গে দেখা হলো না। অনিতা মণিময়কে উঠে দাঁড়াতে দেখে খুশি হয়েছে। সে বলল, ওর সঙ্গে দেখা করতে হলে রবিবার আর বৃহস্পতিবার, ওই দুদিনও বাড়িতেই থাকে। অরূপকে বলো আমি এসেছিলাম। অনিতা দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো না। মণিময় একাই বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা টেনে নিল। অনিতা তখনও বসবার ঘরে একই জায়গায় দাঁড়িয়ে। অন্য অনেক মেয়েই এই অবস্থায় ঝগড়া করত কিংবা খারাপ কথা বলতো। অন্য কেউ অনায়াসেই বলতে পারত, মণিদা, আমি চাই না তুমি এরকমভাবে আমার বাড়িতে আসো। আমি চাই না তুমি আমার স্বামীর সঙ্গে গায়ে পড়ে ভাব জমাও। কেন তুমি আমাদের জীবনে অশান্তি এনে দিতে চাইছো? তুমি ফের এরকম এলে আমি চেঁচামেচি করে লোক জড়ো করব। কিন্তু অনিতা এরকম কথা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। তার রুচি অত্যন্ত সূক্ষ্ম, ব্যবহার খুব মার্জিত। সে আকারে ইঙ্গিতে মণিময়কে এইসব কথা বোঝাতে চায়, কিন্তু মুখে কোনো কটু কথা বলল না। একসময় সে মণিময়কে ভালোবাসত। এখন ভালো না বাসুক, ভদ্রতাটুকু মুছে ফেলতে পারবে না কিছুতেই। মণিময় সেই ভরসাতেই তো এখানে এসেছে। অন্য কোনো লোক হলে মণিময় যে কথাটা জানবার জন্য বারবার অনিতার সঙ্গে দেখা করতে চায় সেটা সোজাসুজি জিজ্ঞেস করত, কিন্তু মণিময় তা পারে না। সে আশা করে থাকে অনিতা নিজে থেকেই বলবে। মণিময় যখন বাড়ি ফিরল তখন তাদের বাইরের ঘরে তুমুল আড্ডা জমিয়েছে ভাই বোনেরা। বাসবিও আছে সেখানে। সে ঢুকতেই তার ছোট বোন বলল, শেষদা, তুমি এইখানে? এই জায়গাটায় এসে একটু পাশ ফিরে দাঁড়াও তো। কেন? দাঁড়াও না একবার। তার বোন নিজেই মণিময়ের হাত ধরে দাঁড় করিয়ে মুখটা এক পাশে ঘুরিয়ে দিল। তারপর বলল, এই দেখো, বলছিলাম না শেষদার মুখের সঙ্গে অমিতাভ বচ্চনের অনেকটা মিল আছে, দেখো এপাশ থেকে। বাসবি বলল, সত্যি তো। মণিময় ওদের সঙ্গে আড্ডায় যোগ দিয়ে সেখানেই বসে পড়ল। একটা সিগারেট ধরিয়ে শুনতে লাগলো ওদের কথা। এখানে বেশ আনন্দময় পরিবেশ। এরা কেউ কল্পনাও করতে পারবে না একটু আগেই মণিময় কতখানি অপমানিত হয়ে এসেছে। এরা কেউ বিশ্বাস করবে না যে মণিময়কে কেউ অপমান করতে পারে। শুধু অনিতা পারে। সেই কথাই খানিকটা বাদে নিজের ঘরে এসে একা একা শুয়ে থেকে মণিময় ভাবছিল, এ জীবনে এ পর্যন্ত আর কেউ মণিময়কে এরকম আঘাত করেনি। অনিতা নিজেও হয়তো জানে না
সে মণিময়ের কতখানি ক্ষতি করেছে। মণিময় আর কিছুতেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। সেই কলেজ জীবন থেকে বন্ধুবান্ধবরা সবাই জানত মণিময় অনিতাকে বিয়ে করবে। প্রতিটি বিকেল দুজনে একসঙ্গে ঘুরে বেড়াতো। বোটানিক্যাল গার্ডেন, বালিগঞ্জ লেক, দক্ষিণেশ্বর, এইসব জায়গায় ওদের পাশাপাশি বসে থাকার ছবি মণিময়ের মধ্যে এখনও একটু ম্লান হয়নি। অনিতার সঙ্গে মণিময়ের আলাপ হয়েছিল খুব সামান্য ঘটনা থেকে। তার বন্ধু শুভেন্দুর বাড়িতে মণিময় প্রথম অনিতাকে দেখে। শুভেন্দুর বোনের ৩-৪ জন বান্ধবী এসেছিল সেদিন, তার মধ্যে অনিতা একজন। এমনি ভদ্রতার আলাপ হয়েছিল। প্রথম দর্শনেই প্রেম হয়নি, কিন্তু এর ঠিক পরের দিনই অনিতার সঙ্গে আবার দেখা হয়ে যায় আকস্মিকভাবে। প্রবল বৃষ্টির দিন ছিল সেটা, রাস্তাঘাট ভেসে যাচ্ছে। তার মধ্যে মণিময় অতি কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করে বাড়ি ফিরছিল। পার্ক স্ট্রিটের কাছে দেখল অনিতা দাঁড়িয়ে আছে, সর্বাঙ্গ ভেজা। ঠিক আগের দিনই মেয়েটির সঙ্গে পরিচয় হলেও তাকে চিনতে একটু দেরি হয়েছিল মণিময়ের। শুধু মনে হয়েছিল চেনা চেনা, কোথায় যেন দেখেছে। অনিতার সঙ্গে চোখাচোখি হতে অনিতা নিজেই চেনাভাবে হাসল। তখন মনে পড়ে গেল মণিময়ের। এই রকম অবস্থায় একটা মেয়েকে দেখলে তাকে লিফট দেওয়াই ভদ্রতা। তবু মণিময় নিজে থেকে সে কথা বলতে একটু লজ্জা পেল। ট্যাক্সিটা অনিতাকে ছাড়িয়ে চলে গেল। তারপর মণিময়ের মনে হলো আজ ট্রাম বাসে চড়া খুবই কঠিন ব্যাপার, ট্যাক্সিও পাওয়া খুব শক্ত। এই রকম সময় সে পরিচিত একটি মেয়েকে বৃষ্টির মধ্যে ভিজতে দেখেও চলে যাচ্ছে। ট্যাক্সি থামিয়ে সে নিজেই নেমে দৌড়ে এসে অনিতাকে জিজ্ঞেস করল, আপনি কোন দিকে যাবেন? সেদিন যদি মণিময় এভাবে ট্যাক্সি থামিয়ে ফিরে না আসতো, তাহলে অনিতার সঙ্গে তার গভীর পরিচয় হতোই না কোনো দিন। তার জীবনটা এরকম বদলেও যেত না। এক একটা মুহূর্তে মানুষের জীবনের মোড় ঘুরে যায়। সেদিন ট্যাক্সিতে অনিতাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়নি। ভবানীপুরের কাছে রাস্তায় প্রায় 1 কোমর জল, সেখানে ট্যাক্সি আটকে গেল। দুজনেই নেমে পড়ল। তারপর জলের মধ্যেই প্যান্ট আর শাড়ি ভিজিয়ে হাঁটতে লাগলো দুজনে। তাতেই ওরা খুব কাছাকাছি এসে গেল। অনিতা দেখতে যে দারুণ একটা সুন্দরী তাও নয়, সাধারণভাবে সুশ্রী বলা যায়। কিন্তু মণিময় দেখেছিল অনিতার রুচি বা কথাবার্তার ধরনের সঙ্গে তার একটা মিল আছে। দুজনেই একই ধরনের বই পড়তে ভালোবাসে। প্রায় 4 বছর ওরা দুজন দুজনকে তীব্রভাবে ভালোবেসেছে। অনিতা নিজেই 2-3 দিন মণিময়ের সঙ্গে দেখা না হলে ছটফট করত। মণিময়ের বুকে মাথা রেখে বলতো, তুমি আমাকে কোনো দিন ভুলে যাবে না বলো? নিজের বাড়িতেও অনিতার কথা গোপন করেনি মণিময়। শেষের দিকে একদিন অনিতাকে বাড়িতে নিয়েও এসেছিল। তাদের বাড়ির লোকজন অনিতার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। মণিময় নিজের পছন্দ মতন কারুকে বিয়ে করলে তাদের বাড়ি থেকে কোনো রকম আপত্তি উঠবার কথা নয়। তাদের বাড়ির আবহাওয়াই সেই রকম। মণিময়ের মা পরে অনিতা সম্পর্কে বলেছিলেন, মেয়েটা বেশ খুব নম্র, চমৎকার ব্যবহার। অনিতাও মণিময়দের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিল, তোমাদের বাড়ির সবাই কি চমৎকার, তোমার মা কি সুন্দর শান্ত চেহারা, ঠিক একটা মা মা ভাব আছে। আর তোমার ভাই বোনেরা এত ভালো, একটু আলাপেই কত আন্তরিক ব্যবহার করলো। তোমার ভাই বোনেরা তোমাকে খুব ভালোবাসে, তাই না? মণিময় বলেছিল, হ্যাঁ, ভাই বোনেরাও আমার বন্ধুর মতন। এর পর দিন থেকে অনিতা মণিময়ের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। চিঠি লিখলেও কোনো উত্তর দেয়নি।
শুধু বিস্মিত নয়, মণিময় একবারে বিমূঢ় হয়ে গেছিল বলা যায়। গণ্ডগোলটা কোথায় হলো? তার বাড়ির লোকেরা অনিতাকে পছন্দ করেছে, অনিতার ভালো লেগেছে সবাইকে, তবু কেন অনিতা ঠিক এর পর থেকেই দূরে সরিয়ে দিল মণিময়কে? কেন সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল? মণিময় আগে কোনো দিন অনিতাদের বাড়িতে যায়নি, অনিতা নিয়ে যেতেও চায়নি। সে বলেছিল তার বাবা একটু কড়া ধরনের, তিনি পছন্দ করবেন না। তবু প্রায় 7-8খানা চিঠি লিখেও অনিতার উত্তর না পেয়ে মণিময় একদিন গিয়েছিল অনিতাদের বাড়ি। অনিতা দেখা পায়নি। একটি চাকর এসে বলেছিল অনিতা বাড়ি নেই। কিন্তু মণিময়ের সন্দেহ হয়েছিল সেটা মিথ্যে কথা, অনিতা নিজেই দেখা করতে চায় না। অনিতা কেন এমন অপমান করতে চাইল তাকে? তার দোষটা কোথায়? অনিতা কি তার বাবাকে এতখানি ভয় পায়? এত ভয়ের কি আছে? মণিময়ের কোনো অযোগ্যতা নেই, এমনকি জাতের পর্যন্ত মিল আছে। এর 8 মাস পরে সে পেয়েছিল অনিতার বিয়ের চিঠি, এবং অরূপের সঙ্গে অনিতাদের জাতেরও মিল নেই। তাহলে মণিময়ের বদলে কেন অরূপকে বিয়ে করতে গেল অনিতা? 4 বছরের মধ্যে সে তো একদিনের জন্য অরূপের কথা শোনেনি। অনিতা অরূপের কথা গোপন করে গিয়েছিল? না, তা হতেই পারে না। অনিতা মিথ্যে কথা বলে না, কোনো রকম লুকোচুরি সে পছন্দ করে না। অনিতার ভালোবাসার মধ্যে কোনো গলদ ছিল না। তবু সে এরকম অদ্ভুত ব্যবহার করলো কেন? ব্যর্থ প্রেমে মণিময় পাগল হয়ে যায়নি। সে জানে একটি মেয়েকে বিয়ে করতে না পারলে কারোর জীবন ব্যর্থ হয় না। সময় সব কিছু ভুলিয়ে দেয়। সে আবার অন্য কারোকে ভালোবেসে নতুন করে জীবন শুরু করতে পারে। কিন্তু তার আগে তার শুধু জানা দরকার অনিতা তাকে অপমান করতে চায়, করুক, দেখা যাক অপমান কোন চরমের সীমানায় যেতে পারে এবং কেন। আবার মণিময় গেল অনিতার ফ্ল্যাটে। দরজা খুলে অনিতা ভুরু কোঁচকাল। মণিময়কে ভেতরে এসে বসতে পর্যন্ত বলল না। ঠোঁটে পাতলা হাসি টেনে মণিময় বলল, আমি আবার এসেছি, অরূপ নেই? অনিতা বলল, তোমাকে তো আমি বলেইছি এরকম সন্ধ্যের সময় অরূপ বাড়িতে থাকে না। কিন্তু আজ বৃহস্পতিবার, তুমি বলেছিলে রবি আর বৃহস্পতিবার সে থাকে। তা অবশ্য ঠিক, বৃহস্পতিবার অরূপ বাড়িতে ফেরে, কিন্তু আজ একটা জরুরি কাজে তাকে এয়ারপোর্ট যেতে হয়েছে। অরূপ অফিস থেকে খবর পাঠিয়েছে। মণিময় এক পা দরজার ভেতরে রাখল। সে দেখতে চায় অনিতা তার মুখের উপর দরজা বন্ধ করে দেবে কিনা। অনিতা কি এত দূর যাবে? অনিতা অবশ্য তা পারল না। দরজার কাছ থেকে সরে এলো। মণিময় জিজ্ঞেস করল, আমি একটু বসবো? অরূপ যদি একটুক্ষণের মধ্যে ফেরে। অনিতা বলল, অরূপের সঙ্গে তোমার হঠাৎ কোনো দরকার আছে? সোফার ওপর বসে পড়ে মণিময় বলল, না, আমি অরূপের সঙ্গে দেখা করতে আসি না, আমি তোমাকেই দেখতে আসি। অনিতা কিছু বলতে যাচ্ছিল, মণিময় তাকে বাধা দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি কোনো খারাপ লোকের মতন? তোমার উপর প্রতিশোধ নেবার জন্য অরূপকে তোমার পুরনো সব কথা বলে দেব? অরূপকে জানিয়ে দেব যে গঙ্গায় নৌকোর উপর তুমি চুমু খেয়েছিলে? তুমি আমাকে এরকম খারাপ লোক ভাবো? না, তা অবশ্য ভাবি না। আর তোমাদের বাড়ির সামনের রাস্তায় আজ 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, অরূপকে ফিরতে দেখিনি বলেই তোমার কাছে এসেছি। তুমি চা খাবে? না। আজ তোমার কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখতে যাবার কথা নেই? অরূপ নিজেই টেলিভিশন সেট কিনে না কেন? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝবে এখন এভাবে দেখাশোনা করা আমাদের উচিত নয়।
অর্থাৎ তুমি ভয় পাচ্ছ? এখন যদি অরূপ হঠাৎ এসে পড়ে, সে ভাববে তুমি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে প্রেম করছো। মণিদা, তুমি আগে আমাকে শুধু মণিময় বলে ডাকতে, এখন দাদা বলো। আমি অনুরোধ করছি, তুমি পুরনো সব কথা ভুলে যাও। তোমার ভয় নেই। আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম কিংবা ব্যভিচার করতে চাই না, ওসব আমার চরিত্রে নেই। এখন পুরনো কথা ভুলে যেতে বলছো, অথচ একদিন তুমিই বলেছিলে তোমাকে যেন আমি ভুলে না যাই। আমি ক্ষমা চাইছি। মণিময় এমনভাবে উঠে দাঁড়ালো যেন তক্ষুনি সে অনিতার উপর ঝাঁপিয়ে পড়বে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অনিতার ওপর। সে সহ্যের শেষ সীমায় এসে গেছে। চাপা গলায় প্রায় গর্জনের স্বরে বলল, আগে বলো, কেন কেন তুমি আমাকে অপমান করলে? অনিতা মুখ নিচু করে বলল, অপমান করতে চাইনি, আমি তোমার অযোগ্য বলে সরে এসেছি। কিসে তুমি অযোগ্য? 4 বছর আমরা একসঙ্গে ছিলাম, তখন আমি বুঝতে পারিনি। আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে পাবো, সেই স্বপ্নে আর সব ভুলে গিয়েছিলাম। তারপর হঠাৎ একদিন আমার ঘোর ভাঙল, বুঝতে পারলাম তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না। আমি তোমার সম্পূর্ণ অযোগ্য। কেন, সেটাই তো জানতে চাইছি। তুমি শুনবেই? না শুনে আজ আমি যাব না এখান থেকে। তবে শোনো, আমার যখন 4 বছর বয়স, তখন আমার মা আমার বাবার এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান। আমার বাবা একটি নার্সকে রক্ষিতা রেখেছে, সেই আমাদের বাড়ির কর্ত্রী। আমার পরিচয় এরকম কালিমাখা তোমাকে কখনো বলতে পারিনি। মণিময়ের মুখখানা বিবর্ণ হয়ে গেল। তার মনে হলো আজ এই কথা বলে অনিতা তাকে যা অপমান করল, সেরকম বেশি অপমান আগেও করেনি। সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, অরূপ এসব জানে? হ্যাঁ। অনিতা, তুমি ভাবলে যে অরূপ এসব জেনেও তোমাকে বিয়ে করতে পারে, আর আমি পারতাম না? আমার মধ্যে সেটুকু উদারতা নেই? আমি তোমার সামাজিক পরিচয়টা এত বড় করে দেখতাম? এতদিন আমার সঙ্গে মিশে আমাকে তুমি এই চিনেছ? আমি জানতাম তোমার সে উদারতা আছে, কিন্তু সেই উদারতার সুযোগটা নিলে সেটা আমার পক্ষে হতো স্বার্থপরতা। সেটা আমি কবে বুঝেছিলাম জানো? কবে? যেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম। তোমাদের বাড়ির সব লোক এত ভালো, এমন একটা আনন্দময় পরিবেশ। সে বাড়িতে বউ হয়ে গিয়ে আমি নিজেকে কিছুতেই মানাতে পারতাম না। আমি মিথ্যে কথা বলি না, আমার বাড়ির সব কথা আমাকে বলতেই হতো। না বললেও ওরা জানতেন ঠিকই। ওরা মনে করতেন আমি একটা নোংরা কুৎসিত বাড়ির মেয়ে। কিন্তু অনিতা, আমি তো তোমাকেই চেয়েছিলাম, তোমার বাড়ির যাই ব্যাপার থাক না কেন। তা হয় না। তুমি হয়তো আমার জন্য তোমার বাড়ি ছেড়ে আলাদা এরকম কোনো ফ্ল্যাট ভাড়া নিতে, কিন্তু তোমাদের বাড়ির আনন্দময় পরিবেশ আমি ভেঙে দিতে চাইনি। সেটা হতো পাপ। তোমাকে তোমার মা কিংবা ভাই বোনদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। ওরাও হয়তো মেনে নিতেন অনিতা, আমি বুঝিয়ে বললে। অনিতা ঝরঝর করে কেঁদে ফেলল। মণিময়ের পায়ের কাছে বসে পড়ল। তোমাকে আমি কত ভালোবাসতাম তুমি জানো না? তুমি ছিলে আমার কাছে দেবতার মতন। তবু আমি বুঝেছিলাম আমি তোমাকে পাবো না। আমার বাবা মায়ের অপরাধ। তোমার বাবা মা মেনে নিতে পারতেন না কিছুতেই, আমি জানি। আমার জন্য তুমি ওদের ছেড়ে এলে শান্তি পেতে না গো। আমি কত কেঁদেছি একলা একলা। মণিদা, এখনও কাঁদি। মণিময় স্তব্ধ হয়ে রইল। তার শরীরটা কাঁপছে। সে হঠাৎ বুঝতে পেরেছে অনিতা তার চেয়েও বড়,
অনিতা যা বলছে তা অস্বীকার করা যায় না। এক কুলোটা নারীর মেয়েকে তার মা কি পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারতেন? অথচ অনিতার তো কোনো দোষ নেই। অনিতাকে সান্ত্বনা দেবার জন্য সে তার কাঁধে হাতটা রাখল, আবার তুলে নিল হাতটা। অনিতাকে সে কী সান্ত্বনা দেবে? অনিতার কান্না থামাবার মতন কোনো ভাষা সে জানে না। সে একজন বঞ্চিত মানুষের মতন চুপ করে বসে রইল। তারা হেরে গেছে। সে আর অনিতা দুজনেই হেরে গেছে তাদের বাবা মায়ের কাছে।